কলেজ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো। তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটা গাড়ি আসছে তা বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে, ঠিক তখনই কে যেন আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ মানুষ। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ছোটার জন্য চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির কাছে পেরে উঠলাম না। সে প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা আর কেউ না, আমার ফুফাতো ভাই সামির, আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না, কারণ সবসময় ভাইয়া আমার সাথে রাগী ভাব নিয়ে থাকে আর কারণে অকারণে বকাবকি করে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে যায় তখন তার চোখ এমন লাল হয়। হঠাৎ ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে শুধু দাঁড়িয়ে রইলাম, কারণ এখন কোনো কিছু বললে আরও থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগী লুক নিয়ে আমাকে বলল, মামার কি টাকার এতই অভাব পড়েছে যে তোর বৃষ্টিতে ভিজে ভিজে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ভাইয়া আমার হেঁটে আসতে ভালো লাগে। ভাইয়া বলল, এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভিজা শরীর দেখানোর জন্য ইচ্ছা করছে তাই ছাতা আনিসনি? কথাটা শুনে রাগে আমার মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি কি জানতাম হঠাৎ করে বৃষ্টি হবে? কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া বলল, এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিস? তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ভাইয়ার কথা শুনে সামনে তাকিয়ে আমি ভাইয়ার গাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলাম। ভিজে যাওয়ার কারণে একটু শীত করতে লাগলো। আমি গাড়ির কাঁচ দিয়ে উকি মেরে দেখলাম ভাইয়া কার সাথে যেন ফোনে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এমনিতেই ভাইয়া অনেক সুন্দর এবং হ্যান্ডসাম ছেলে। আমার বান্ধবীর সামির ভাইয়া বলতেই পাগল। আমি আবার অত মহা সুন্দরী না, সবসময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ার জন্য বাধ্য হয়ে সাধারণভাবেই থাকতে হয়, কারণ একটু সেজেগুজে কোথাও গেলে কোথা থেকে যেন ভাইয়া আমার সামনে এসে হাজির হয়ে বলে, এমনিতেই দেখতে ভালো না তোকে, আর সাজলে তো একেবারে জোকারের মতো লাগে। এসব কথা শুনে অনেক আগেই সাজা বাদ দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর ভাইয়া একটা শপিং ব্যাগ দিয়ে বলল, মিষ্টি, পোশাকগুলো পাল্টে নে, না হলে ঠান্ডা লাগবে তোর। আমি দূরে দাঁড়িয়ে আছি। এই বলে ভাইয়া চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর একটা লং ফ্রক। গাড়িতেই পোশাকগুলো পাল্টে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং করা শুরু করলো। 15 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে যেয়ে আবার ফিরে এসে বললাম, তুমি ওদিকে কেন গিয়েছিলে ভাইয়া? সেটা তোর না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেস্ট ফ্রেন্ড নেহাকে কল দিলাম, কিন্তু ওর ফোনটা ওয়েটিংয়ে পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজ করেইনি। যাও একজন করেছিল, কিন্তু পরের দিন তাকে আর দেখতে পাইনি। আমি অতটাও অসুন্দর না, ঠিক আছে। মার ডাক শুনে খাবার খেয়ে এসে একটা লম্বা ঘুম দিলাম। বিকালে সামির ভাইয়া পড়াতে আসলো। সেই 8 ক্লাসের থেকে ভাইয়া আমাকে পড়ায়। অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়াতে দেখি না। নিজের এত বড় অফিসের কাজ ফেলে কেন যে আমাকে পড়াতে আসে সেটাই বুঝি না বাপু। হঠাৎ মনে হলো কাল ভাইয়ার দেওয়া ম্যাথটা করিনি। এর শাস্তি যে অনেক ভয়াবহ তা আমি জানি। পড়ার টেবিলে বসে ভাইয়ার দেওয়া ম্যাথটা করার জন্য সবে খাতাটা বের করেছি, অমনি ভাইয়া রুমে চলে আসলো। ভাইয়ার আশা দেখে আমি তড়িঘড়ি করে খাতাটা লুকিয়ে ফেললাম। ভাইয়া রুমে এসেই চেয়ার টেনে বসে বলল,
গতকাল যে ম্যাথটা করতে দিয়েছিলাম ওইটা দেখা। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া আমার অঙ্কটা করতে মনে ছিল না। ভাই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেন? কাল রাত্রে কোন প্রেমিকের সাথে কথা ভাবছিলি? যে সামান্য একটা কাজ করতে দিয়েছিলাম সেইটাই ভুলে গেলি? আমি চুপ করে বসে রইলাম। আমার উত্তর না পেয়ে ভাইয়া বলল, আজকে বাসার সব কাজ করবি তুই, রাতের রান্নাটাও করবি তুই। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি তো রান্না করতে পারি না। ভাইয়া বলল, রান্না করতে না পারলে 500 বার কান ধরে উঠবস করবি। কথাটা শুনে আমি ভয়ে একটা ঢোক গিললাম। তারপর বললাম, না না আমি রান্না করতে পারবো। ভাইয়া বলল, এখন এখন এই রুমটা মুছে দে। আমি ঘর মোছার জিনিসপত্র নিয়ে এসে রুমটা মোছা শুরু করলাম। একবার ভাইয়ার দিকে উকি দিয়ে দেখলাম ভাইয়া লাট সাহেবের মতো চেয়ারে বসে মোবাইল টিপছে আর আমাকে কাজের মেয়ের মতো খাটাচ্ছে। ইচ্ছা করছে বালতির পানিগুলা ভাইয়ার মাথায় ঢেলে দিতে। অনেক সময় নিয়ে রুমটা মুছে বালতিটা কিচেনে রেখে আসতে গেলাম। আমার হাতে বালতি আর আমার অবস্থা দেখে মা আর জৈনা খালা হাসতে হাসতে শেষ। জৈনা খালাকে দেখে মনে হলো অনেক খুশি হয়েছে, কারণ আমি রুমটা পরিষ্কার না করলে তারই করা লাগতো। কিছুক্ষণ পর ভাইয়া কিচেন রুমে এসে মাকে বলল, মামি আজ মিশনি রান্না করবি। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু জৈনা খালার কিচেন রুম থেকে বেরোতে দেরি হয়নি। সোজা ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে স্টার জলসা সিরিয়াল দেখতে লাগলো। আর মা বলল, সামির মিশনি তো রান্না করতে পারে না। মার কথা শুনে আমি অনেক খুশি হলাম। ভাবলাম মা হয়তো আমার কষ্টটা বুঝতে পেরেছে, এই কথা বলেছে। কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণ করে মা বলল, ওকে নাকি রান্না করবে, পরে আমাদের সবার রাতের খাবার খাওয়া হবে না। নিজেরা খেতে পারবে না বলে না করছে। আমার আত্মসম্মানে লাগলো কথাটা, তাই আমি বললাম, তুমি এখান থেকে যাও তো মা, আমি তোমার থেকে অনেক ভালো রান্না করতে পারি। আমার কথা শুনে মা চলে গেল, কিন্তু ভাইয়া দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আমি চিন্তায় পড়ে গেলাম, কি রান্না করা যায়। হঠাৎ মনে হলো বিরিয়ানি রান্না করলে ভালো হবে, কিন্তু বিরিয়ানি তো আমি রান্না করতে পারি না। অবশ্য মোবাইল দেখে রান্না করতে পারতাম, কিন্তু ভাইয়ার সামনে মোবাইল দেখে রান্না করলে আমাকে আর আস্ত রাখবে না ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়া বলল, কি হলো? এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি রান্না কর, আমি যেন রাত্রে খেয়ে বাসায় যেতে পারি। আমি মনে মনে বললাম, কেন ফুফি কি রান্না করে না যে আমার রান্না করা খাবার তোমাকে খেতে হবে? একটা কল আসায় ভাইয়া কি যেন বলতে বলতে কিচেন থেকে বের হয়ে যেতেই আমি দৌড়ে রুমে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম। ইউটিউবে বিরিয়ানি রান্না করা দেখে রান্না করতে লাগলাম। রান্না যখন শেষের দিকে তখন ভাইয়া এসে হাজির হলো। আমি মোবাইলটা লুকিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে খাবার টেবিলে পরিবেশন করে রাখলাম। ভাইয়া অফিস থেকে আসার পর সবাই একসাথে খেতে বসলাম। আপু তো বিরিয়ানি দেখে অনেক খুশি হলো, কারণ বিরিয়ানি আপুর ফেভারিট খাবার। মা বাবা খাবার মুখে দিয়ে আমার দিকে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি ভয় পেলাম, ভাবলাম বিরিয়ানি রান্না হয়তো ভালো হয়নি, কিন্তু বিরিয়ানি মুখে দিয়ে দেখলাম রান্না তো বেশ ভালোই হয়েছে। মা আমাকে বলল, তুই নিজে এটা রান্না করেছিস? আমি রেগে গিয়ে বললাম, না, ভূতে এসে রান্না করে দিয়ে গেছে। ভাইয়া বাদে সবাই আমার রান্নার প্রশংসা করলো। আজ পর্যন্ত ভাইয়ার মুখ থেকে আমার নামে কোনো প্রশংসা বের হয়নি। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ভাইয়া এসে বলল, এখনই ঘুমিয়ে পড়ছিস কেন? গতকাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা আমার সামনে বসে করবি। আমি অবাক হয়ে বললাম, তার জন্য তো শাস্তি দিয়েছো, তাহলে আবার পড়তে যাব কেন? ভাইয়া বলল, এটা তো ভুলে যাওয়ার জন্য শাস্তি দিয়েছি। এখন যদি ম্যাথটা না পারিস তাহলে সারা রাত জাগিয়ে রাখবো।
এমনিতেই অনেক ঘুম পাচ্ছে, তাই অনেক সাহস জুগিয়ে বললাম, তোমার যদি এতই পড়ানোর ইচ্ছা থাকে তাহলে নিজের বোন রিয়াকে পড়াও না কেন? আমার আপুকেও তো পড়াতে পারো। ভাইয়া আমার কথা শুনে বলল, ওরা কি তোর মতো গাধা নাকি? হ্যাঁ, আমি মোটেও গাধা না, ঠিক আছে? আমি যথেষ্ট মেধাবী ছাত্রী। অমনি ভাইয়া মুচকি হেসে বলল, সেটা তো আমার পড়ানোর জন্যই হয়েছিস। ভুলে গেছিস ক্লাস 7-এ থাকতে অঙ্কে ফেল করেছিলি? ভাইয়ার কথা শুনে আমি রাগে গজগজ করতে করতে থাকলাম। চুপচাপ পড়ার রুমে গিয়ে অঙ্কটা করে দেখালাম। ভাইয়া চলে যাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখনই হঠাৎ মনে হলো, আজ তো আপুকে আকাশ ভাইয়ের ফ্যামিলি দেখতে আসবে। ঠিক দেখতে আসবে না, একেবারে বিয়ের ডেট ফাইনাল করবে আজ। আকাশ ভাই আর আপু দুজন দুজনকে ভালোবাসে। অনেক মানুষ যখন আসবে তখন আজ নিশ্চয়ই অনেক কাজ থাকবে, তাই ঠিক করলাম আজ কলেজে যাব না। কিচেন রুমে উকি দিয়ে দেখলাম মা আর জয়না খালা নানা রকম পদ রান্না করছে। আমি ড্রয়িং রুমে টিভি অন করে মাকে খাবার দিতে বললাম। মা বিরক্তিকরভাবে খাবার দিয়ে গেল। 10টার দিকে মোবাইলে ভাইয়ার কল আসতে লাগলো। আমি ফোনটা অফ করে কার্টুন দেখতে মনোযোগ দিলাম। কিন্তু ঠিক তার 15 মিনিট পর ভাইয়া আমাদের বাসায় এসে হাজির হলো। ভাইয়া এসে আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজকে কলেজ যাসনি কেন? আমি বললাম, আজকে তো আপুকে দেখতে আসবে। ভাইয়া বলল, তোকে তো আর দেখতে আসবে না যে তোর কলেজে না গিয়ে বাড়িতে বসে থাকতে হবে। আমি বললাম, বাড়িতে আজ অনেক কাজ ভাইয়া, এই কাজ ফেলে রেখে কেউ কলেজে যায় বলো ভাইয়া? ভাইয়া বলল, টিভির সামনে বসে বসে কাজ করছিলি? আরও কিছু বলতে যাবে তার আগেই মোবাইলে ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে ভাইয়ার রাগে মুখ ফ্যাকাশে হয়ে গেল। ড্রয়িং রুম থেকে বারান্দায় গেল। আমি ভাবলাম হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ডের কল আসছে, তাই আমি লুকিয়ে ভাইয়ার প্রেম আলাপ শোনার জন্য আড়ি পাতলাম। একবার যদি জানতে পারি ভাইয়ার গার্লফ্রেন্ড কে, তাহলে তার সাথে ভাব জমিয়ে আমার উপর করা ভাইয়ার অত্যাচারের দিন শেষ হতো। কারণ ছেলেদের রাজা থেকে দাস বানাতে পারে একমাত্র বউ আর গার্লফ্রেন্ডরা। অপর প্রান্ত থেকে কি বলছে তা কিছুই শুনতে পাচ্ছি না, কিন্তু ভাইয়ার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভাইয়া মোবাইলে কাকে যেন বলছে। চিন্তা করিস না, পরীর আশেপাশে আমি কোনো ছেলেকেই ঘেঁষতে দিই না, তবে মাঝে মধ্যে আমি একটু শাসন করি। তাছাড়া তুই কবে দেশে ফিরবি? ভাইয়া বলল, ও, এসেই বিয়েটা সেরে ফেলবি? অপর প্রান্ত থেকে কি বলছে শুনতে পেলাম না, কিন্তু কি এমন কথা বললো যে ভাইয়ার চোখে পানি চলে আসলো। ভাইয়াকে আমি কোনোদিন কান্না করতে দেখিনি। কথা শুনে তো মনে হলো না খারাপ কিছু হয়েছে। ভাইয়া মোবাইল পকেটে রেখে চোখের জল মুছে রকিং চেয়ারে বসে পড়ল। এই মুহূর্তে কেন যেন ভাইয়ার অসহায় মুখটা দেখতে ইচ্ছা করছে না, তাই ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ভাইয়া আমাকে অনুরোধের সুরে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দিবি? ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ভাইয়া ঘুমিয়ে পড়ল। 12টার সময় আকাশ ভাইয়ার ফ্যামিলি চলে আসলো। আপুকে রিয়া সাজিয়ে দিচ্ছে। আজ অনেক সুন্দর লাগছে আপুকে। মা কিচেন রুম থেকে বের হতে পারছে না দেখে আমাকে বলল, মিশনিমা, শরবতগুলো ওদের দিয়ে আসো তো। আমি শরবতের গ্লাস নিয়ে তাদের দিকে গেলাম। আকাশ ভাইয়ের চাচাতো ভাই জোবের কেমন যেন বাজে দৃষ্টি তাকাচ্ছিল আমার দিকে। আমার ব্যাপারটা মোটেও পছন্দ হলো না। ড্রয়িং রুম থেকে সোজা নিজের রুমে ঢুকবো, ঠিক তখনই কে যেন আমাকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। আমার বুঝতে অসুবিধা হলো না লোকটা কে, কারণ ভাইয়া ছাড়া এমন কাজ আর কেউ করতে পারবে না। ভাইয়াকে বললাম, ভাইয়া ছাড়ো, আমার ব্যথা লাগছে। ভাইয়া বলল, ব্যথা লাগার জন্যই তো এভাবে ধরেছি। তোকে ওখানে শরবত নিয়ে যেতে কে বলেছিল? আর ওন্না ঠিকভাবে নিতে পারিস না কি জোবেরকে দেখানোর জন্য ইচ্ছে করেই এমন করে নিয়েছিস? আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম একটু সরে গেছে, তাই বলে
এত বড় কথা শোনাতে হবে? কেন যেন তখন এই খাটাসটায় মাথা টিপে দিতে গেলাম। মাথা ব্যথায় তখন মরে গেলে ভালো হতো। আমি ভাইয়াকে কিছু না বললে ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে মিটিং করছে। সবাই মানে মা, বাবা, আপু, ফুপা, ফুপি, রিয়া, সামির ভাইয়া আর জয়না খালা। আমার বাবা মার লাভ ম্যারেজ। বাসা থেকে পালিয়ে এসেছিল মা, তাই নানুর বাসা থেকে মাকে এখনো মেনে নেয়নি। আমি সোফায় বসতে বসতে বললাম, আমি মনে হয় মিটিংয়ে আসতে লেট করলাম। সঙ্গে সঙ্গে ভাইয়া বলল, তুই ছোট মানুষ, তুই আসলেই কি আর না আসলেই কি। আমাকে অপমান না করলে মনে হয় খাটাসটার পেটের ভাত হজম হয় না। সব সময় আমাকে কিভাবে অপমান করা যায় মনে মনে খাটাসটা সেটাই ভাবে। যাই হোক, রিয়াদ থেকে জানতে পারলাম আগামী সপ্তাহে আপুর বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণ কি? মা বলল, ব্যবসার কাজের জন্য আকাশকে 1 বছরের জন্য বিদেশে যেতে হবে সামনের মাসে, তাই এত তাড়াতাড়ি সবকিছু করেছি। ফুপা ফুপিরা বিয়ের আগে আর তাদের বাসায় যাবে না, কারণ মা বাবা একা সামলাতে পারবে না এত ঝামেলা। জরিনা খালা একটু পর বাবাকে বলছে, ভাইজান, এখন একটু টিভি দেখি, আমার প্রিয় নাটকটা দিতেছে এখন। বাবা জরিনা খালাকে ধমক দিয়ে বসিয়ে দিল, কারণ বাবা টিভি দেখা একদম পছন্দ করে না। বাবার ধমক খেয়ে জরিনা খালা চুপসে গেল। তার চুপসে যাওয়ার মুখ দেখে আমি খুশি হয়ে ঠিক করলাম গান গাইব। তখনই ভাইয়া বলল, মিষ্টি, এখানে বসে না থেকে পড়ার টেবিলে যা, আমি এখনই আসছি। আমি অসহায়ের মতো বললাম, আজকেও পড়তে হবে? ভাইয়া বলল, কেন, আজ তোর বিয়ে নাকি যে আজ পড়তে বসা যাবে না? আমি মনে মনে বললাম, বিয়ে থাকলেও মনে হয় তুমি আমাকে বাসর রাত থেকে টেনে এনে পড়াতে। সোফা থেকে উঠে পড়ার রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে বলল, মিষ্টি, আমার জন্য নিজের হাতে 1 কাপ কফি বানিয়ে আনতে পারবি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। ভাইয়া বলল, আজকেও আবার ইউটিউব থেকে দেখে বানাস না। তুই তো জানিস আমি নকল করা একদমই পছন্দ করি না। ইস, তার মানে কি ভাইয়া দেখে ফেলেছে? কিন্তু কিভাবে দেখলো? কিভাবে দেখেছি সেটা তো না জানলেও চলবে। এখন তাড়াতাড়ি কফি বানিয়ে আন। ভাইয়া আমার মনের কথা জানতে পারলো কিভাবে? এটা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে কিচেন রুমে চলে গেলাম। অনেক টাইম নিয়ে কফি বানালাম। ইচ্ছা করেই এত টাইম নিচ্ছি যাতে পড়ার টাইমটা একটু চলে যায়। রুমে এসে দেখলাম ভাইয়া কাকে যেন বলছে, আমি যখন তোকে একবার কথা দিয়েছি ও তোর মতোই সবসময় পড়ালেখায় ফার্স্ট থাকবে। আমি আপ্রাণ চেষ্টা করব আমার কথা রাখার। আমাকে দরজার সামনে দেখে ভাইয়া ফোনটা কেটে দিল আর আমাকে ধমক দিয়ে বলল, নক করে ঘরে ঢুকতে পারিস না? এই বলে কফির মগ দিয়ে কফি খাওয়া শুরু করলো। আর আমি ভাবছি, ভাইয়া কি আমার মতো অন্য কাউকে পড়ায় নাকি? এটা ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। পৃথিবীতে তাহলে আমার মতো একজন আছে যে আমার মতো ভাইয়ার অত্যাচার সহ্য করে। ভাইয়ার কফি খাওয়া হয়ে গেলে কফির মগ কিচেনে রাখতে গেলাম। একটা মগে কফি নিয়ে আরাম করে সোফায় বসে খেতে লাগলাম। একটু মুখে দিতেই আবার ফেলে দিলাম, কারণ কফি বানানো অনেক বাজে হয়েছে। কিন্তু ভাইয়া এটা খেলো কিভাবে? কফি খাওয়ার পর মুখটা তেতো লাগছে বলে ফ্রিজ থেকে আইসক্রিম খাচ্ছিলাম আর টিভিতে কার্টুন দেখছিলাম। ভাইয়া যে আমার জন্য পড়ার টেবিলে অপেক্ষা করছে সেটা ভুলে গিয়েছিলাম। আপু এসে যখন বলল, মিশমি, আজ তোর কপালে খারাপ কিছু আছে। সামির ভাইয়া রুমে তোর জন্য অপেক্ষা করছে। এখন কি করি আমি? কথাটা শুনেই আমি সব ফেলে এক দৌড়ে রুমের দরজার সামনে দাঁড়ালাম। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া একবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার দরজার দিকে তাকাচ্ছে। আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। আমাকে দেখে ভাইয়া ধমক দিয়ে বলল, একটা মগ রেখে আসতে এত টাইম লাগে? আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলল, তোর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে।
এখন আমার পাটা টিপে দিবি তুই। এই বলে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল। বজ্জাত খাটাসটা আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলল, কি হলো? তোকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছি, তাড়াতাড়ি আমার পা টিপে দে। আমি গিয়ে খাটে বসে পা টিপতে লাগলাম, আর ভাইয়া আরাম করে মোবাইলে গেম খেলছে। প্রায় 1 ঘন্টা পর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার কথা শুনে ভাইয়া খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসলো আর বলল, এখন পড়তে বস। আমিও গুড গার্লের মতো চুপচাপ পড়তে বসলাম। অনেকক্ষণ একটা ম্যাথ বোঝানোর পর ভাইয়া আমাকে বলল, এখন এই ম্যাথটা করে দেখা। আমি বললাম, ভাইয়া কাল করে দেবো, আজ হাতটা না ব্যথা করছে। ভাইয়া বলল, আমি তোকে এখন করতে বলেছি, কাল করতে বলিনি। কোনো কথা না বলে তাড়াতাড়ি কর। আমি হাতের ব্যথা নিয়ে অঙ্কটা করে দেখালাম। তারপর নিজের রুমে চলে গেলাম। রাতে মার ডাকে খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে ভাইয়াকে দেখে বললাম, ভাইয়া আজ তুমি তোমাদের বাসায় যাবে না? মা আমাকে ধমক দিয়ে বলল, বাসায় যাবে মানে? তোর ফুপিদের বিয়ের আগে বাসায় যেতে দিব না, তুই জানিস না? আর আমার কোনো ছেলে আছে? হ্যাঁ, বিয়ের সময় অনেক ছেলেদের অনেক কাজ আছে, সেগুলো তো স্বামীরই করবে। আমি মনে মনে বললাম, তার মানে এখন থেকে দিন রাত 24 ঘন্টা ভাইয়ার অত্যাচার সহ্য করতে হবে। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম, যখন মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজ চেক করে দেখলাম ভাইয়া মেসেজ করেছে। আমি অফিসে চলে এসেছি, আমার জন্য আজ আসতে না হয়, তাড়াতাড়ি কলেজে যা। থাক, শয়তানটা অফিসে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিবে না। রেডি হয়ে খেয়ে কলেজে চলে আসলাম। কলেজ ক্যাম্পাসে অনেক দিন পর আমাকে যে ছেলেটা প্রপোজ করে, পরের দিন থেকে সে আর কলেজে আসেনি। আজ তাকে দেখতে পেলাম, তাকে দেখে ডাক দিলাম, কিন্তু আমাকে দেখে ছেলেটা চলে যাচ্ছিল বলে আমি দৌড়ে ছেলেটার সামনে দাঁড়ালাম আর বললাম, কি হয়েছে, আমাকে দেখে চলে যাচ্ছেন কেন? আমার কথা শুনে ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল। আপু, তোমাকে আমার অনেক আপু ডাকতে ইচ্ছে করে, দিবে কি আমায় আপু ডাকার অধিকার? ছেলেটার কথা শুনে আমি ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, কেন তোর বাড়িতে ফোন নেই? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আপু ডাকতে ইচ্ছা করে, তাই না? এই বলে চলে আসলাম। ক্যান্টিনে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করলাম। ছুটির পর সোজা বাসায় চলে আসলাম। রুমে ঢুকে ভাইয়াকে আমার রুমে চোখ লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? আমার কথা শুনে ভাইয়া খুব হিংস্রভাবে আমার দিকে তাকালো। আমি ভাইয়ার এমন রূপ দেখে ভয় পেলাম। মনে মনে ভাবলাম, আজ আবার কি ভুল করলাম। ভাইয়া যখন আমার কামিজের হাতা টেনে ছিঁড়ে ফেললো, তখন আমার ধ্যান ভাঙলো। ভাইয়া রাগীভাবে বলল, তোকে কতদিন বলেছি সাদা কালারে কিছু পরবি না, যা তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। তখন আমি আমার কামিজের দিকে তাকিয়ে দেখলাম, সত্যিই তো আমি সাদা রঙের কামিজ পরেছি। এতক্ষণ তো খেয়াল করিনি। এত বড় ভুল কেমন করে হলো আমার? আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া সকালে তাড়াতাড়ি করে কলেজে যেতে গিয়ে ভুল করে পড়ে ফেলেছি, প্রমিস করছি এমন ভুল আর হবে না। আমার কথা শুনে ভাই একটু শান্ত হয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। এই বলে চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বললাম, সাদা কালারে যদি তোর এত অ্যালার্জি থাকে, তাহলে তুই নিজে কেন সাদা কালারের শার্ট পরিস? আমার তো সাদা কালার ফেভারিট। সেই যে 1 বছর আগে আমার বার্থডের দিন একটা সাদা কালারের গাউন পরেছিলাম, তারপর থেকে কি যেন হলো, ভাইয়া আমাকে আর সাদা কালারের কিছু পরতেই দেয় না। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সবাই সেজেগুজে কোথায় যেন যাচ্ছে। আমি একটু অভিমানী স্বরে বললাম, আমাকে রেখে তোমরা সবাই কোথায় যাচ্ছ? ভাইয়া বলল, তিয়ার বিয়ের শপিং করতে যাচ্ছি, তুই গিয়ে কি করবি? আমি বললাম,
কেন আমিও তো আপুর জন্য কিছু চয়েস করে দিব? ভাইয়া বলল, তুই আর কি চয়েস করে দিবি? তোর যে পছন্দ সেগুলো যদি তিয়া বিয়ের সময় পরে তাহলে সবাই হাসাহাসি করবে, বুঝলি? অনেক বলার পরেও ভাইয়া আমাকে দেখতে দেয়নি। আপুর বিয়ের শপিংয়ে যেতে না পারায় রাগে দুঃখে মোবাইলে গেম খেলছিলাম। তার ঠিক 20 মিনিট পর ভাইয়া একটা শপিংয়ের প্যাকেট নিয়ে ফিরে এলো। ভাইয়াকে দেখে আমি অবাক হয়ে আমি বললাম, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ভাইয়া বলল, বেশি কথা না বলে এই ড্রেসটা পরে রেডি হয়ে আয়। আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকে এখন শপিংয়ে নিয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে রেডি হয়ে গেলাম। কিন্তু ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলে সাদা কালারের গাউন দেখে আরেক দফা অবাক হলাম। যে কালারের জন্য আমার সাথে আজ হিংস্র ব্যবহার করেছে এখন সেই কালারের ড্রেস পরতে বলছে। রেডি হয়ে ভাইয়ার রুমে গেলাম। ওয়াশরুম থেকে শব্দ পেয়ে চিল্লিয়ে বললাম, ভাইয়া তুমি কি ফ্রেশ হচ্ছ? ভাইয়া বলল, তুই 5 মিনিট অপেক্ষা কর তো। ভাইয়ার কথা শুনে আমি খাটে গিয়ে বসে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বালিশের কাছে একটা ডায়েরি দেখে মনে মনে বললাম, এখানে নিশ্চয়ই ভাইয়ার গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু লেখা আছে। এই ভেবে খুশি হয়ে ডায়েরির প্রথম পাতা খুললাম, কিন্তু কিছু লেখা না দেখে হতাশ নিয়ে দ্বিতীয় পাতা খুলতেই সেখানে দেখতে পেলাম বড় বড় করে লেখা আছে, আমি তো ওকে ভালোবেসে ভুল করিনি। আমি ওর ভালোবাসার মাঝেও আসিনি, বরং ওই চলে এসেছে আমার ভালোবাসার মাঝে। পরের পাতা খুলতে যাব ঠিক সময় ভাইয়া এসে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলল, এরকম বিয়াদবি যেন আর না দেখি। অন্যের ডায়েরি না বলে পড়তে হয় না, তুই জানিস না? আমি আমতা আমতা করে বললাম, সরি ভাইয়া, আর পড়বো না। ভাইয়া বলল, এখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস। আমি ভাইয়ার কথা শুনে রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে গাড়ি স্টার্ট দিল। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, ভাইয়া আমার দিকে ভুলে একবারও তাকাচ্ছে না, আর ভাইয়ার চোখগুলো অনেক ফুলে আছে। গাড়িটা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া এদিকে যাচ্ছ কেন? ভাইয়া বলল, তোকে আজ আমেরিকা পাঠাবো তাই। আমি ভয়ে ভয়ে বললাম, আপুর বিয়ে না খেয়ে আমি কোথাও যাব না, আর আমেরিকা তো আমি আমার বরের সাথে যাব হানিমুনে, এখনই একা যাব না। এই বলে কান্না শুরু করলাম। ভাইয়া আমাকে ধমক দিয়ে বলল, একদম আমার সামনে নেকা কান্না করবি না। ভাইয়ার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম। এয়ারপোর্টে এসে ভাইয়া গাড়ি পার্কিং করলো। আমি মনে মনে ভাবছি, সত্যি কি ভাইয়া আমাকে বিদেশে পাঠিয়ে দিবে? গাড়ি থেকে নামা মাত্রই একটা ছেলে দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ধরলো। ছেলেটাকে চিনতে বেশি সময় লাগলো না, কারণ ছেলেটা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড রোদ ভাইয়া। রোদ ভাইয়া বাবার ব্যবসার কাজে বিদেশে গিয়েছিল 1 বছর আগে, কিন্তু তার তো আর এত তাড়াতাড়ি ফিরে আসার কথা নয়। আর সে এত তাড়াতাড়ি ফিরলো কেন? রোদ ভাইয়া আমাকে দেখে ভাইয়াকে বলল, থ্যাঙ্কস দোস্ত, আমার পরীকে এভাবে আনার জন্য। এই বলে এয়ারপোর্টের সবার সামনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো। এইসবের আগামাথা কিছু না বুঝে ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া ইশারায় আমাকে রোদ ভাইয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলছে। ভাইয়ার ইশারা দেখে আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না, ঠাস করে ভাইয়ার গালে একটা চড় দিয়ে বসলাম। ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাইয়া কল্পনাও করেনি আমি তাকে এভাবে থাপ্পড় মেরে বসবো। আশেপাশে সবাই তাকিয়ে আছে আমার দিকে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, 118। এতদিন ভাবতাম তুমি আমাকে বোন ভেবে সবসময় আমাকে শাসন করো, কিন্তু না, তোমাকে তোমার বন্ধুর দায়িত্ব দিয়েছে বলে সেগুলো পালন করতে। তোমাকে ভাই ভেবে সম্মান করতাম বলে এতদিন তোমার সব অত্যাচার মেনে চলতাম, কিন্তু এখন তোমাকে ভাই ভাবতেই আমার ঘৃণা পাচ্ছে। আর যাই হোক, কোনো ভাই তার বোনকে কোনোদিন এভাবে নিয়ে এসে অন্য ছেলের প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলবে না। তোমার বন্ধু বলেছে বলে তুমি এভাবে আমাকে এখানে নিয়ে আসলে, একবারও কি ভাবলে না আমার তো খারাপও লাগতে পারে। এই বলে ওখান থেকে বেরিয়ে আসলাম।
রোদ ভাইয়া আমাকে ডাকছে, কিন্তু আমি তা অগ্রাহ্য করেই চলে আসলাম। ভাইয়া আমার কথাগুলো মাথা নিচু করে নীরবে শুনেছে। মাঝ রাস্তায় এসে পা ব্যথা করতে লাগলো। কেন যে রাগ দেখিয়ে চলে আসলাম সেখান থেকে, এখন নিজেরও কষ্ট হচ্ছে। কিন্তু আমি বা ওরকম করব না কেন? ওইসব দেখে ভাইয়ার সেদিন ফোনে কথাগুলোর মানে বুঝতে তেমন অসুবিধা হয়নি। রোদ ভাইয়া বলেছে বলে এতদিন ভাইয়া আমাকে পড়িয়েছে, আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি শুধুমাত্র রোদ ভাইয়াকে কথা দিয়েছে বলে। রাস্তায় বসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি আসতে দেখে গাড়ি থামাতে বললাম। ভাইয়া গাড়ি থামালো। আমি গিয়ে পিছনের সিটে বসলাম। আমাকে পিছনে বসতে দেখে রোদ ভাইয়াও পিছনে এসে বসলো, আর ভাইয়া নীরবে গাড়ি চালাতে লাগলো। ভাইয়াকে দেখে এখন ড্রাইভার মনে হচ্ছে। এই ভেবে আমি হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে রোদ ভাইয়া বলল, জানো পরি, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। আমি একটু রাগ দেখিয়ে বললাম, আমার একটা নাম আছে, একদম পরি বলবেন না। রোদ ভাইয়া বলল, ওকে পরি। সারা রাস্তা রোদ ভাইয়া অনেক বকবক করেছে। বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব, তখন রোদ ভাইয়া আমাকে ডেকে বলল, একবার ভেবে দেখো পরি, আমার মতো ভাগাকে ভালোবাসা যায় কিনা। আমি চোখ গরম করে চলে আসলাম। রুমে এসে যখন একটু রাগ কমলো, তখন মনে পড়ে গেল রাগের মাথায় ভাইয়াকে চড় মেরে ফেলেছি। যে ভাইয়ার মুখের ওপর কোনোদিন কথা বলিনি, আজ তাকে থাপ্পড় মারলাম। ভাইয়া যদি মাকে বলে দেয়, তাহলে আমার আর এই বাসায় থাকতে লাগবে না, সোজা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। সন্ধ্যায় সবাই চলে আসলো। শপিংয়ে নিয়ে না যাওয়ার কারণে কারোর সাথে কথা বললাম না। কেউ আমার রাগ ভাঙানোর কোনো চেষ্টা করলো না দেখে নিজে এই সবার সাথে কথা বললাম। রাতে খাবার টেবিলে ভাইয়াকে না দেখে রিয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কোথায়? রিয়া বলল, ভাইয়া তো রোদ ভাইয়ার বাসায়। অনেকদিন পর রোদ ভাইয়া বাসায় ফিরেছে, তো তাই আজ ভাইয়া রোদ ভাইয়ার বাসায় থাকবে। এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল। তার মানে আজ ভাইয়া আমাকে পড়াতে আসবে না। রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, তখন রোদ ভাইয়ার ফোন করে বিরক্ত করা শুরু করলো। নিশ্চয়ই ভাইয়ার থেকে নাম্বার নিয়েছে। আমি বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম। কিন্তু রোদ ভাইয়া এখনো থেমে যায়নি। সকালে তার বাবাকে নিয়ে হাজির হয়েছে। রোদ ভাইয়া পাত্র হিসেবে ভালো দেখে মা বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি না করায় মা আমাকে বলে, তুই তো আর কাউকে ভালোবাসিস না, তাহলে রাজি না হওয়ার কি আছে? রোদ পাত্র হিসেবে ভালো। আমার কোনো কথা না শুনে এক প্রকার জোর করেই আমার বিয়ে ঠিক করলো। তাও আবার আপুর যেদিন বিয়ে সেই দিন। আমার সেই ছোটবেলা থেকেই কত স্বপ্ন ছিল আপুর বিয়ের সময় অনেক মজা করব, কিন্তু সব আশা ভেস্তে গেল। বিয়ে ঠিক হওয়ার পর থেকে রোদ ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলা, শপিংয়ে যাওয়া খুবই বিরক্ত লাগতো। এত কিছুর মাঝে ভাইয়া একবারও আমার সামনে আসেনি। এত কিছুর মাঝে ভাইয়াকে অনেক মিস করা শুরু করলাম। এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু ভাইয়া আসে না। কলেজ না গেলেও কেউ কিছু বলতে আসে না। সব সময় একা থাকতে হয়। ভাইয়াকে দেখবার জন্য খুব মন চাইছিল। তাই আজ 3 দিন পর ভাইয়ার রুমে গেলাম। রুমে গিয়ে ভাইয়াকে দেখতে না পেয়ে চলে আসছিলাম। তখনই ভাইয়ার সেই ডায়েরিটা চোখে পড়ল। মন খারাপ করে পড়তে লাগলাম, কিন্তু ডায়েরিটা পড়ে আমার চোখে পানি চলে আসলো। ডায়েরিটা পড়ে এটা বুঝতে পেরেছি ভাইয়া আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, আর ভালোবেসেই ছোটবেলা থেকেই আমাকে সেভ করে আসছে। কিন্তু 1 বছর আগে আমার বার্থডের দিন আমাকে সাদা ড্রেসে দেখে রোদ ভাইয়া আমার উপর ক্রাশ খায়, আর পরে তা ভালোবাসার রূপ নেয়। ভাইয়াকে বলার অনিচ্ছা সত্ত্বেও ভাইয়া আমাকে ভুলে যাওয়ার জন্য খুব চেষ্টা করে, কিন্তু ভুলতে পারে না। নিজের ভালোবাসার কথা নিজের মনের কোণে রেখেই ভাইয়া রোদ ভাইয়াকে আমাকে পেতে হেল্প করে। নিজেকে আজ বড্ড একা মনে হচ্ছে। এতদিন এত কাছে থেকেও একজন মানুষ যে আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি কিনা একটা বারের জন্য তো বুঝতে পারলাম না। কিন্তু এখন আমার কি করা উচিত? এখন যে অনেক দেরি হয়ে গেছে। অনেক চেষ্টা করার পরও মা বাবাকে কিছু বলতে পারলাম না। দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া শুরু হলো। এখন আমিও বুঝতে পারি ভাইয়াকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার যে কিছু করার নেই। বিয়ের দিন ভাইয়াকে দেখতে পেলাম। অনেক শুকিয়ে গেছে ভাইয়া।
চোখের নিচে কালি পড়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে ভাইয়া রাতে ঘুমাতে পারে না। আপুর বিয়ে পড়ানো শেষ হয়ে গেলে কাজে আমার কাছে এসে আমাকে কবুল বলতে বলল। এদিকে কাজে বিয়ে পড়ানো শুরু করেছে। আমি বারবার শুধু ভাইয়ার দিকে তাকাচ্ছি, কিন্তু ভাইয়া চুপচাপ রোদ ভাইয়ার পাশে বসে আছে। কাজী যখন আমাকে কবুল বলতে বলল, তখন আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে উদাসীনভাবে তাকিয়ে আছে। আমি এমন ভাব করলাম যেন আমি এখনই কবুল বলে দিব, কিন্তু তাও ভাইয়ার কোনো রিয়াকশন দেখলাম না। ভেবেছিলাম আমি যখন কবুল বলতে যাব তখন ভাইয়া সিনেমার হিরোর মতন আমাকে এসে আমাকে কবুল বলতে নিষেধ করবে। যে ভাইয়া আমাকে এত ভালোবাসে তার ভাইয়া করবে না এতক্ষণে বুঝতে পেরে গেছি। ভাইয়ার ওপর অনেক রাগ হলো। একবার ভাবছি কবুল বলে ফেলবো কি। এদিকে সবাই তাড়া দিচ্ছে। হুট করে আমি দাঁড়িয়ে বললাম, আমি এই বিয়ে করতে পারবো না। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা বলল, এসব কি বলছিস মা? আমি বললাম, বাবা আমি যা বলছি ঠিক বলছি। ভাইয়াকে আমি ভালোবাসি। ভাইয়ার সাথে আমার 1 বছরের রিলেশন। আমার কথা শুনে ভাইয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি বলা শুরু করলাম, 1 বছর আগে ভাইয়া আমাকে প্রপোজ করে, আর আমিও ভাইয়ার ফাঁদে পা দিয়ে ফেলি। তারপর ভাইয়াকে আমি ভালোবেসে ফেলি। কিন্তু যখন তোমরা বিয়ে ঠিক করলে তখন ভাইয়া আমার সাথে ব্রেকআপ করে ফেলে। আমি অনেক বুঝিয়েছি ভাইয়াকে, কিন্তু ভাইয়া তখন বলেছিল ভাইয়া নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করেছে, ভাইয়া আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করেছে। এই বলে আমি ন্যাকা কান্না শুরু করলাম। আমার কথা শুনে ফুফা ভাইয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে। তুই এতটা খারাপ আমি জানতাম না। ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকালো। রোদ ভাইয়া গিয়ে ভাইয়াকে কে বলল? তোকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতে পারছি না। ভাইয়া কিছু বলতে যাবে তখন আমি ভাইয়ার কানের কাছে আস্তে আস্তে বললাম, ভাইয়া তুমি কোন বন্ধুর জন্য নিজের ভালোবাসার স্যাক্রিফাইস করতে যাচ্ছিলে? যে বন্ধু কিনা অন্যের কথা শুনে তোমাকে ভুল বোঝে। এটা সত্যি কিনা একবার তোমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করলো না? আমি স্পষ্ট ভাইয়ের চোখে জল দেখতে পাচ্ছিলাম। সবাই ভাইয়াকে অনেক কথা শোনালো। আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না, কারণ সত্যি বলে ভাইয়া কোনো না কোনোভাবে রোদ ভাইয়ার সাথে আমার বিয়ে দিয়ে ছাড়তো, আর সবাইকে বুঝাতো যে ভাইয়া আমাকে ভালোবাসে না। আমি কান্না করে বিয়েটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়ে করা সম্ভব হতো না। কিন্তু এখন সবাই ভাইয়াকে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য। এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হলো ভাইয়ার। ঠিক 5 বছর পর। মিষ্টিকে তাড়াতাড়ি রেডি করে নিজে রেডি হয়ে নিচে আসো। আমি শাড়ির কুঁচি ঠিক করতে করতে বললাম, আমি পারবো না। তোমার মেয়েকে তুমিই রেডি করে দাও। আমি রেডি করালে তোমার মেয়ের তো আমার পছন্দ হয় না। ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি চোখ গরম করে বললাম, ওরকম বান্দরের মতো করে হাসছো কেন? তুই শাড়ি পরতে গেলি কোন দুঃখে? যেটা পরতে পারিস না সেটা পরতে যাস কেন? এই বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। আমি এখনো ভালোভাবে শাড়ি পরতে পারি না, তাই বজ্জাত খাটাস হনুমানটা আমাকে কথা শোনায়। তবে এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গিয়েছে। বিয়ের পর 1 মাস ভাইয়া আমার সাথে কথা বলিনি। আমি অবশ্য বিয়ের পরের দিন সবাইকে সব সত্যি বলে দিয়েছিলাম। সব জানার পর রোদ ভাইয়া ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছিল, আর এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়েছে। আজ রিয়ার সাথে রোদ ভাইয়ার বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। আমাদের 4 বছরের একটা মেয়ে আছে। মেয়েটা একদম বাবার মতো হয়েছে। আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি, সব সময় ভুল ধরে। শাড়ি পরানো হয়ে গেলে আমি ভাইয়ার সবে বলতে যাব ভাইয়া, তার আগেই মিষ্টি চলে আসলো। দেখে বললাম ধন্যবাদ। মিষ্টির সামনে আমি কখনো ভাইয়াকে ভাইয়া বলি না, কারণ ভাইয়া বললেই মিষ্টি আমাকে ফুফি ডাকা শুরু করে। কারণ জিজ্ঞেস করাতে বলে, তুমি পাপাকে ভাইয়া বলো কেন? পাপাকে যারা ভাইয়া বলে তারা তো পাপার বোন, আর পাপার বোন তো
আমার ফুপি লাগে। আমি জানি এটা ভাইয়া শিখিয়েছে মিষ্টিকে। নিজের মেয়ের মুখে ফুফি শুনতে ভালো লাগে না, তাই বলে ওর সামনে ভাইয়াকে কোনোদিন ভাইয়া বলি না। মিষ্টিকে ভাইয়া রেডি করে দিতে লাগলো, আর খাটে বসে আমি বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম।